ইয়াং একটা ছেলে, ইয়াং এনার্জেটিক, হঠাৎ করে দেখি সে লুটিয়ে পড়েছে। বুঝতে পারি নাই। একটু পরে দেখি যে তার মাথা থেকে মগজটা তার পাশে পড়ে গেছে, গল গল করে রক্ত রাস্তার দিকে পড়ে যাচ্ছে, তার মুখে তখনও মাস্ক। তো মানুষ আছে না যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি ওনার কাছে যাব নাকি আমি বাসার দিকে যাব। আমি স্থির হয়ে দাঁড়াই আছি যে এক সেকেন্ডের পার্থক্য না যে একটা ছেলে গল গল করে রক্ত পড়ছে, তার মস্তিষ্কটা মাথার পাশে, একদম পুরো মস্তিষ্কটা, এবং একটা দেহ পড়ে আছে। আমি তার কাছেও যেতে পারছি না, আমি বাসাও ফিরে যেতে পারছি না, আমি দাঁড়িয়ে আছি হতভম্ব হয়ে। গত 10 বছরে বাংলাদেশে ফ্যাসিবাদের বিরুদ্ধে যতগুলো লড়াই হয়েছে, মানে আমি ধরেন এমন হয়েছে যে মানে বিএনপির এমন কোনো বড় সমাবেশ নাই যেটাতে আমি জয়েন করিনি, কিন্তু আমি কিন্তু বিএনপির কর্মী না। এর কারণ হলো আমি মনে করেছি যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যত সংগ্রাম হবে প্রত্যেকটা থাকা মানুষের দায়িত্ব। এবং সর্বশেষ বলি, সম্ভবত আর বিএনপি এবার ইলেকশনের আগে, মানে 2024-এ যে ইলেকশনটা হলো তার আগে যে নয়াপল্টনের সামনে সব থেকে বড় সমাবেশটা করে, যেটাকে আওয়ামী লীগ হামলা করে তারপরে ভণ্ডুল করে দিল, লক্ষ লক্ষ মানুষ এসেছে এবং তার আগে পাশে জামাতও করেছে। সেই দিন হামলার সময় আমি এবং আমার বন্ধুরা ঠিক বিএনপির স্টেজের সামনে। আমার মনে আছে সেই হামলা হওয়ার পরেও 1 ঘন্টা আমরা দাঁড়িয়েছিলাম যে বিএনপির সিনিয়র কোনো একজন নেতা এসে বলে কিনা চলো মিছিল দিব, এবং আমরা সেই রকম অবস্থানে ছিলাম যে একটা মিছিল নিয়ে যদি আমরা ঘুরে দাঁড়াতে পারতাম তখন সিনিয়রই চেঞ্জ হয়ে যেত। কিন্তু সিনিয়র নেতারা কেউ ঘুরে দাঁড়াতে পারেন নাই, এবং পরবর্তীতে বিএনপির সিনিয়র নেতারাও এটাকে অ্যাকনোলেজ করেছেন। সেদিন আমাদেরকে জীবনের ভয় পেয়ে বসেছিল, আমরা যদি ঘুরে দাঁড়াতে পারতাম তাহলে একটা অন্য কিছু হতে পারতো। এই কথাটা এই জন্য বললাম যে জুলাইয়ে আমার একটা ব্যাপার হলো, সত্যি কথা, যখন এটা কোটা আন্দোলন হিসেবে চলে, এবার আমি রাগ করে এইবারের কোটা আন্দোলনের সময় আমি জড়িত হই নাই। কেন জড়িত হই নাই? এর আগের বারের কোটা আন্দোলনে সামনে থেকে আমরা বন্ধুদের সাথে সবাই একসাথে ছিলাম। আমার প্রচন্ড একটা অভিমান ছিল আমার ভাই বোনদের প্রতি, কারণ আমি দেখলাম এই যে নির্বাচনটা হয়ে যেতে পারলো, এই যে আমার যে বন্ধুরা সারাদিন ঢাকা ইউনিভার্সিটির লাইব্রেরিতে পড়াশোনা করে, যাদেরকে আমি কোনোদিন ডাকলে একটা মানববন্ধনে পাই না, এরাও দেখলাম কোটা আন্দোলনের সময় আমাকে ফোন করছে, কি ব্যাপার তুমি আসো না কেন? তো তখন আমি বললাম যে এই যে এরকম একটা নির্বাচন হয়ে গেল, এই নির্বাচনের বিপক্ষে তোমরা কেউ দাঁড়াইলা না, একটা ভয়েস দিলে না। এখন যেহেতু ব্যাপারটা চাকরির, মানে তোমার পেটে পড়েছে, সুতরাং এখন তুমি সবাইকে ডাকছো কেন? এবং আমি একদিনও এবার কোটা আন্দোলনে যাই নাই, এটা বলতে আমার কোনো দিতে নাই, কারণ আমি বলেছি যে এইটা হলো, এবং দেখেন আমি আজীবন বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশ ছেলে মেয়ে, আমি বলছি অধিকাংশ, তারা অত্যন্ত সেলফ সেন্ট্রিক। কারণ তার পাশের বন্ধুটা, সবার কথা বলছি না, কারণ আমার সেই বন্ধুরা এবার কোটা আন্দোলনে দেখলাম তারা অত্যন্ত সরব, কিন্তু তার ভাই মরে যাচ্ছে, তার ভাই আহত হচ্ছে, নির্বাচনের কারণে ধানের শীষে ভোট দেওয়ার কারণে ধর্ষণ হচ্ছে না, তাকে একদিন মানববন্ধন আমি ডেকে পাচ্ছি না। তো এই অভিমানে আমি প্রথম দিনে যোগ দিইনি, প্রথম দিকে। কিন্তু যখনই দেখলাম এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ভাই বোনদের প্রতি আক্রমণ করা হয়েছে, এবং আমার সেই রাতের কথাটা খুব মনে আছে, যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেদিন খুনি ফ্যাসিস্ট হাসিনা বললো যে তাহলে কি রাজাকারের বাচ্চাদেরকে এটা আমি দিব, তারপরে রোকেয়া হল থেকে ভেঙে আমার সব ভাই বোন যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিলে নামলো, আমার মনে আছে আব্দুল্লাহ জাবের, ইনকিলাব মঞ্চের সেক্রেটারি, ও থাকে তখন গুলশানে, আমার বাসা রামপুরায়, আমি শুধু ফোন করে বললাম চলে আসো, এবং যে কোনোভাবে সেই রাতে 11টা-12টার দিকে আমরা বের হয়ে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা করি। এবং যখন শাহবাগ মৎস্য ভবনের কাছে যাই, তখন গিয়ে দেখি ট্রাক ভরে ছাত্রলীগের, শ্রমিক লীগের লোকজন এই বড় বড় দাঁড়িয়ে তারা দাঁড়িয়ে আছে, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঢুকবে। আমরা মৎস্য ভবন থেকে ঢুকতে পারলাম না, এরপরে গেলাম হাইকোর্টের গেটে, সেখানেও দেখি এক অবস্থা যে পিকআপে লোড হচ্ছে এরকম অস্ত্র, অনেক মোটরসাইকেল নিয়ে, এরকম 3টে গেট থেকে ঢুকতে না পেরে তখন আমি আক্তারকে ফোন দিলাম, যে বর্তমানে নাগরিক পার্টির সেক্রেটারি, আক্তারকে ফোন দিয়ে বললাম যে আক্তার, চতুর্দিক থেকে এরকম দাঁড়িয়ে প্রস্তুত হচ্ছে, ক্যাম্পাসে ঢুকবে, তোমরা দ্রুত মিছিল শেষ করে দাও। এটা আমার এখনো মনে আছে। তো আক্তার 5 মিনিট পরে ফোন করে বললো, ভাই আমরা প্রোগ্রাম শেষ করে দিয়েছি। তো এরপরে আমরা বাসায় ফিরে আসলাম। এর পরের দিন থেকে একদম আজ পর্যন্ত রাজপথে ছিলাম। বিশেষ করে আমি বলি, আমার ঢাকা বিশ্ববিদ্যালয় তো আন্দোলনে ছিলামই, কিন্তু যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের পতন হলো, মানে খুনি হাসিনা ছাত্রদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেভাবে হামলা করে আন্দোলনকে পতন করে দিল, এরপর অভূতপূর্বভাবে দেখেন পরের দিন প্রাইভেট বিশ্ববিদ্যালয় যেভাবে দাঁড়ালো, এইটার সব থেকে বড় সাক্ষী আমি, কারণ আমার বাসার একটু কাছেই ব্র্যাক ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি। পরের দিন সকালে আমার মনে আছে আমি একটা লুঙ্গি পরে আর টি শার্ট পরে, যাতে পুলিশ ধরতে না পারে, আমি রামপুরে ব্রিজের উপর থেকে পুলিশের মধ্য থেকে যাচ্ছি ব্র্যাকের সামনে, এবং সেই ব্র্যাকের সামনে সবাই স্ক্যাটার্ড হয়ে
এলোমেলোভাবে আছে, কেউ 10 জন 20 জন করে। তখন আমার মনে হলো যে মিছিল না দিয়ে সংঘবদ্ধ করতে না পারলে টিকবে না। কারণ তখন দেখলাম রামপুরা ব্রিজের উপরেও পুলিশ এবং হাতিরঝিল থেকে বের ঢোকার রাস্তাটাও পুলিশ, চতুর্দিক থেকে। আর এর মধ্যে রামপুরা ব্রিজের পাশে যেই কলেজটা আছে, এই কলেজের মেয়ে ছেলেরা আছে। তখন আমার মনে আছে যে আমি মিছিল শুরু করলাম পুলিশের সামনে, এবং ওইখানে একটা পাশের বাড়ি, সে আমার ছোট ভাই ঢাকা ইউনিভার্সিটির, ও তখন লাইভ করছিল, এটা আমি জানতাম না। তো লাইভের মধ্যে দেখে যে ওখানে আমি স্লোগান দিচ্ছি, এরপরেও দ্রুত আমাকে ফোন দিয়ে বলে, ভাই আমি তো বাসা উল্টো পাশে, আপনি বাসায় আসবেন কিনা? আমি বললাম না, বাসায় আসবো না, তুমি বরং এখানে আসো। এরপরে ও এসে আমাদের সাথে আন্দোলনে যোগ দেয়। এরপর থেকে আমি রামপুরা কেন্দ্রিক যে আন্দোলনটা শুরু থেকে শেষ পর্যন্ত এইখানে সামনের সারিতে ছিলাম। এবং আপনাকে আজকে স্পষ্ট করে মনে করিয়ে দেই যে এটা অনেকেই জানে যে সম্ভবত পুরো ঢাকায় যেদিন কারফিউ জারি হয়েছিল, সেই কারফিউটা সর্বপ্রথম রামপুরা আমার নেতৃত্বে আমরা ওয়াবদা রোডে ভেঙেছিলাম। এর কারণ হলো, কারফিউর দিন সকালে আমাদের রামপুরার ওয়াবদা রোড মুখে একজন বেকারি শ্রমিককে 10টা-11টার দিকে কোনো কারণে সরাসরি গুলি করে হত্যা করা হয়। পুলিশ গুলি করে হত্যা করে, একদম মাথায় গুলি করে, এবং রামপুর ওয়াবদা রোডের মুখে সে পড়ে যায় এবং রক্ত, ছোপ ছোপ রক্ত। এবং আমার মনে আছে আমরা ওয়াবদা রোডে অল্প কয়েকজন ভাইয়েরা দাঁড়িয়ে সেই রক্তের উপরে দাঁড়াইয়া আমরা কারফিউ ভাঙার ডাক দিয়েছিলাম। এরপরে মানুষ আসতে শুরু করলো। এরপরে তো আপনারা জানেন কিভাবে রামপুরা রণক্ষেত্র হয়ে উঠলো। এবং আমি অত্যন্ত আমার পরিবারের প্রতিও আজকে আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এই আন্দোলনটা যখন শুরু হয় তখন আমার ওয়াইফ, আমি জানি সে কনসিভ করেছে এবং তার প্রচণ্ড প্রেগনেন্সির কমপ্লেক্সিটি যাচ্ছিল। এবং অদ্ভুতভাবে হলো, আমার শ্বশুর বাড়ির কেউ জানে না যে আমি তখন বাসায় নাই, আমার নিজের বাড়িরও কেউ জানে না আমার বাসায় নেই। তখন আমার ওয়াইফ একা। আমার বাসা রামপুরার যে আওয়ামী লীগ তারা ডিটেক্ট করে ফেলেছে এবং পুলিশ ডিটেক্ট করে ফেলেছে। দিনের পরে দিন আমি বাসায় থাকি না, কিন্তু আমার নিজের বাড়ি এবং আমার শ্বশুর বাড়ির লোক কেউ জানে না যে আমি বাসায় নাই। অথচ আমার ওয়াইফ তখন তার প্রেগনেন্সির প্রচণ্ড কমপ্লেক্সিটি যাচ্ছে, সে প্রচণ্ড অসুস্থ, সে তখন বাসায় একা থাকে। আমি দিনের বেলা মাঝে মধ্যে আধা ঘন্টা 1 ঘন্টার জন্য আসি। এবং আমার মনে আছে আজকে আমাকে যেই রাতে 15টা দিন আমাকে আশ্রয় দিয়েছিলেন রামপুরেরই আমার এক বোন, তার বাসায় আশ্রয় দিয়েছিলেন। এবং তখন তার বাসার ল্যান্ড ফোনে 10 থেকে 12 দিন আমার বেশ কিছু বড় ভাই যারা আমেরিকায়, কানাডা এবং অস্ট্রেলিয়ায় অনেকে পিএইচডি করছেন, পিএইচডি শেষ, আমি মূলত সারাদিন রাস্তায় ঘুরে ঘুরে তাদেরকে রাতে ওভার দ্য টেলিফোন, মানে ল্যান্ড ফোনে আমি তাদেরকে সারা রাত জেগে জেগে সেই তথ্যগুলো দিতাম। আজকে আমি তাদের কথা মনে করছি। আমেরিকার, ইউএস, কানাডা এবং অস্ট্রেলিয়ার বেশ কিছু বড় ভাই যারা প্রচণ্ডভাবে বাংলাদেশকে ভালোবাসেন, তারা সারা রাত আমার জন্য বসে থাকতো যে আমি কখন তাদেরকে জানাবো। এরপর যখন সম্ভব হতো আমি তাদেরকে ফোনেও জানাতাম। তো এরকম করে করে আমি তো আর বাসায় ফিরতে পারছিলাম না, এই অবস্থা। এবং আমি আমার বোন এবং যেই আপার বাসায় আমি ছিলাম, দেখেন আসলে অদ্ভুত এখানে একটা সমীকরণ হয়েছে। যেই আপার বাসায় আমাকে আশ্রয় দিয়েছিলেন ওনার এক ভাই আওয়ামী লীগের নেতা, কিন্তু উনি ওনার বোনকে ডেকে বলেছিলেন যে ও যে তোমার বাসায় আছে এটা কিন্তু তোমার বড় ক্ষতি হবে, উনি সেটা জেনে গিয়েছিলেন। তো এই আপা আমাকে ফজরের পরে রাত্রির 1টার সময়, এমন সময়ে উনি একটা বোরকা পরে আমাকে নিয়ে গেছেন রাস্তায়, যে একজন সাথে মহিলা থাকলে এবং আমরা সাথে হসপিটালের কাগজ ছিল যাতে ধরতে না পারে, এবং ওনাকে নিয়ে রাত্রির 1টায়-2টায় আমি রাস্তায় রাস্তায় ঘুরেছি। এবং আমি আমার ওয়াইফের কথা বলতে চাই যে সে যখন যথেষ্ট অসুস্থ, তার হসপিটালের কাগজ নিয়েও তাকে নিয়ে আমি রাস্তায় এসেছি। ফজরের পর আমাকে দায়িত্ব দেওয়া হলো, আমার বড় ভাইরা বললেন যে ব্রাকের সামনের অবস্থাটা জানা দরকার, রাত্রির 2টার সময় জানা দরকার। তো আমি একটা লুঙ্গি পরে, টি শার্ট পরে, স্যান্ডেল পরে এবং আমার সাথে আমার ওয়াইফ, কখন আমার সেই আপা হসপিটালের কাগজ নিয়ে ঘুরছি, যাতে কেউ ধরলে বলতে পারি যে আমরা ইমার্জেন্সি হসপিটালে যাচ্ছি। এর আসলে এই দিনগুলো চালন করলে বুঝতে পারি না যে কি। এবং সব থেকে ভয়াবহ, আমি যেদিন ঠিক করলাম যে আমি আসলে জীবন থাকতে আমি ঘরে ফিরবো না, এর একটা বড় কারণ রামপুরায়, এটা অনেকেই আমার সাথে সাক্ষী, আমরা যখন মিছিল দিচ্ছি রামপুরা ব্রিজ থেকে ওয়াবদা রোডের মাঝখানে জায়গাটায়, তো আমার থেকে হয়তো 5 ফিট দূরে হবে একটা ভাই, আমরা মিছিল দিচ্ছি। ছেলেটা আমার চেয়ে বয়সে একটু কম হতে পারে বা আমার সমান, ইয়াং একটা ছেলে, ইয়াং এনার্জেটিক, মুখে মাস্ক পরা। হঠাৎ করে দেখি সে লুটিয়ে পড়েছে, বুঝতে পারি না। একটু পরে দেখি যে তার মাথা থেকে জাস্ট মগজটা তার পাশে পড়ে গেছে, গল গল করে রক্ত রাস্তার দিকে পড়ে যাচ্ছে, তার মুখে তখনও মাস্ক। তো মানুষ আছে না যে কিংকর্তব্য বিমূঢ় হয়ে যায়, তখন আমি সিদ্ধান্ত নিতে পারছিলাম না যে আমি ওনার কাছে যাব নাকি আমি বাসার দিকে যাব। আমি স্থির হয়ে দাঁড়াই আছি যে
এক সেকেন্ডের পার্থক্য না যে একটা ছেলে গল গল করে রক্ত পড়ছে, তার মস্তিষ্কটা মাথার পাশে, একদম পুরো মস্তিষ্কটা, এবং একটা দেহ পড়ে আছে। আমি তার কাছেও যেতে পারছি না, আমি বাসাও ফিরে যেতে পারছি না, আমি দাঁড়িয়ে আছি হতভম্ব হয়ে। এরপরে আমার পরিচিত দুই ভাই এসে দ্রুত আমাকে টেনে নিয়ে যায় এবং আপনাদেরকে মনে করিয়ে দেয় যে আমি যে লাল জুলাই গানটা লিখেছিলাম, আপনারা অনেকেই জানেন যে অস্ট্রেলিয়ার অ্যাক্টিভিস্ট রাহাত শান্তনু ভাই, এই লোকটার কথা না বললেন না। এই আন্দোলনের শেষের 15টা দিন প্রত্যেকটা দিন রাতে আমাকে ফোন করতেন রাহাত শান্তনু ভাই, যিনি অস্ট্রেলিয়ার বড় অ্যাক্টিভিস্ট, এবং উনি একমাত্র লোক যে সারাদিনের মধ্যে একবার বলতেন যে তুমি তোমার ওয়াইফের খবর ভুলে যেও না। তো ওনার কথা আমি এখন মনে করছি। তো উনি আমাকে ফোন করে বললেন যে তুমি একটা র্যাপ গান লেখো। আমি তো সাধারণত জানেন আমি কবিতা লিখি, আমার কবিতার বই বের হয়েছে। তো আমি বললাম ভাই আমি তো র্যাপ গান কখনো লিখি নাই। বলেন না তুমি লেখো, তুমি পারবা। তো আমার প্রচন্ড তাড়া হচ্ছিল যে আমি চাচ্ছিলাম যে এই আমি যা রাস্তায় দেখছি, এই আন্দোলন তো এই স্মৃতি সব নষ্ট করে দেওয়া হবে, এই ন্যারেটিভকে মিথ্যা বলা হবে, সুতরাং আমি কিছু লিখে রাখি। আমি বারবার চেষ্টা করছি, আমি কিচ্ছু লিখতে পারছিলাম না, আমি স্টাক হয়েছিলাম। তখন হঠাৎ করে ভাই উনি যখন ফোন করে বললেন যে তোমাকে একটা র্যাপ লিখতে হবে, আমি 2বার বসলাম, আমি দেখি কিচ্ছু মাথা থেকে আসলাম না। ভাইকে আবার ফোন দিয়ে বললাম ভাই আমি তো কখনো র্যাপ লিখি না, আমি পারি না। তখন উনি আমাকে দারুণ ট্যাক্টফুলি হ্যান্ডেল করলেন। উনি বললেন কি আচ্ছা শোনো, তোমার গান লিখতে হবে না, তুমি তো এই গত 10 দিন ধরে রক্তের মধ্যে দাঁড়িয়ে আছো। কারণ আমি যা দেখতাম প্রতিদিন ওনাকে এসে বলতাম যে ভাই আমি আমার সামনে দেখতেছি কি হচ্ছে। তখন উনি বললো তোমার কোনো গান লেখা লাগবে না, তুমি ধরো আজ থেকে 50 বছর পর বাংলাদেশের মানুষ জানবে না আজকে কি হয়েছে, তুমি ইতিহাস লেখো, তুমি কি দেখছো, তুমি কিসের মধ্যে দাঁড়িয়ে আছো সেইটা লেখো, তাতে গান হলে হোক না হলে না হোক। এই যখন আমাকে বললো আমি লিখতে শুরু করলাম। আমি কি দেখেছি অদ্ভুত ব্যাপার, 1 ঘন্টা পরে আমি যা লিখলাম, এরপরে আমি দেখলাম যে আমার সারা শরীর কাঁপছে, আমি কান্না করছি। এবং ভাইকে আমি পাঠানোর পরে উনি আমাকে বলল তুমি তো আমাদের রাবণ মিয়া। এই কথাটা আমার মনে আছে, কারণ আমি এটা গান হয়ে উঠবে কি উঠবে না এটা আমার চিন্তা ছিল না, আমার মাথায় ছিল আমি যা দেখেছি। এর মধ্যে এরকম আছে লাখে, আপনারা জানেন যে হাতটা আছে পাটা নাই, পা আছে তো হাতটা নাই, আঙুলগুলো কাইটা পড়ছে, আমার বলার শক্তি নাই, মরার আগে আমার আর কি দেখাইবা খোদা, কইতে পারো এই ডাইনিটা কোন নমরুদের চোদা। এটা কিন্তু আমার গানের লাইনের মধ্যে আছে। আপনাদের মাধ্যমে জানাই ইউটিউবে লাল জুলাই গানটা সার্চ দিলেই এটা পাওয়া যাবে। জুলাই নিয়ে এখন পর্যন্ত এরকম গান দ্বিতীয়টা হয় নাই, প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে যাবে। আর এই গানের একটা লাইন আমি বাহির থেকে চিন্তা করি নাই, ঠিক আমি যে রক্তের মধ্যে দাঁড়াইছিলাম, আমি যা দেখেছি যে এপিসিতে মুখটা পিষে দিচ্ছে, মুখ থেতরে দিচ্ছে, মুখ থেকে দেখা চিনা যাচ্ছে না, হাতটা কাইটে পড়তেছে, হাত আছে পা নাই, পা আছে হাতটা নাই, আপনি নিতে পারবেন না। আমি আপনাকে বলি ভাই এই আন্দোলনের পরে 3-4 মাস রাতে আমি চিৎকার করে উঠছি ঘুমের মধ্যে, আমার মনে হয়েছে যে এইগুলো আমার সামনে এখন ভাসতেছে। তো এই গানটা শুনলে এখনো আমি কেঁপে উঠি। আপনাদেরকে অনুরোধ করি যে লাল জুলাই গানটা, এটা আমার লেখা, ইনকিলাব মঞ্চের ফিচারিং, আপনারা প্লিজ শুনবেন। তো এই হয়ে হয়ে তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেল। তো এই কথা যদি আমরা বলতে শুরু করি আমি জানি না কত দিন কত ঘন্টা পর বলতে পারবো। তো এইগুলো ডকুমেন্টেড হওয়া উচিত। আর রামপুরের শুধু একটা সব থেকে ছোট ঘটনা এইমাত্র মনে পড়লো, আমাদেরকে অফ দ্য রোডে যখন টিয়ার সেল মারলো, হঠাৎ করে আমাদের চোখ মুখ বন্ধ হয়ে যাচ্ছে। তখন 8 থেকে 10 তলা একটা ফ্ল্যাট, আসলে মানুষ কিভাবে আন্দোলনের জন্য নিচে দেখেন। তো আপনারা জানেন যে টিয়ার সেলে যখন ধোয়া হয় তখন আগুন ধরে, সামনে কিছু রাখলে টিয়ার সেলের ঝাঁজটা কেটে যায়। হঠাৎ করে দেখলাম এক বোন বা মা হবে 6 না 7 তলা থেকে হঠাৎ করে অনেকগুলো বই ফেলতেছেন আমাদের সামনে। তো খুলে দেখি এগুলো ওনার বাচ্চার নতুন বই, মানে উনি কোনো পুরনো বই এনে পাঠাবেন আমাদের জন্য সেটাও না, হঠাৎ করে টেবিলের সামনে যে বইগুলো পেয়েছে সেইগুলো ছুঁড়ে ফেলতেছে, আমরা দ্রুত যেন আগুন ধরে আমাদের সামনে ধরতে পারি। এরকম হাজার হাজার গল্প আমি আমাদের ভাইয়েরা যারা একসাথে রামপুরে আন্দোলন করেছি তারা সেই সময়ের সাক্ষী। তা আমার মনে হয় রাষ্ট্রের উদ্যোগে, প্রত্যেকটা কর্পোরেট হাউসের পত্রিকার উদ্যোগে এই গল্পগুলোকে সংকলিত করা উচিত। আপনারা জানেন ইনকিলাব মঞ্চ থেকে আমরা একটা উদ্যোগ নিয়েছি, প্রথমত এই যে হাজার হাজার গ্রাফিতি, যেই গ্রাফিতিগুলো মুছে দেওয়া হয়েছে, আমরা উদ্যোগ নিয়ে আবার সেই গ্রাফিতিগুলো অনেক জায়গায় এঁকেছি। দেখেন একটা গ্রাফিতি আঁকতে লাগে 1 দিন, মুছতে লাগে 10 মিনিট, আবারও মুছে দেওয়া হচ্ছে। তা আমরা ইনকিলাব মঞ্চ উদ্যোগ নিয়ে জুলাইয়ের গ্রাফিতিও গাইল সমগ্র এই নামে বড় একটা সংকলন করেছি। এখানে সারা বাংলাদেশের যত গ্রাফিতি আছে সেই গ্রাফিতির একটা করে ছবি আমরা প্রায় 5 শতাধিক গ্রাফিতি সংকলন করেছি এবং এটা 21শে বইমেলা আমাদের ইনকিলাব মঞ্চের স্টলে আমরা উদ্বোধন করেছি।